একজন মায়ের কাছে সবচেয়ে দুর্বল জায়গা হচ্ছে তার সন্তান, আর তার উপরে যদি সন্তানের শরীর অসুস্থ হয়ে পড়ে, মানে তার চাইতে কষ্ট বা দুঃখ একজন মাই বোঝে। তো সেরকমই আমার মেয়ে হঠাৎ করে স্কুল থেকে ফেরার পর সোমবার ছিল দিনটা, সন্ধ্যা থেকে দেখি হঠাৎ করে খুব জ্বর। তো ভেবেছিলাম ঠান্ডা গরম, এত গরম, স্কুল যাচ্ছে এসি, তারপর আবার গরমে বেরোচ্ছে, হয়তো কোনো কারণে ঠান্ডা গরম থেকে জ্বর আসছে। এরকম দেখতে দেখতে পরের দিন কেটে গেল, মঙ্গলবার, কিছুতেই জ্বরটা কমছে না। তারপর ডাক্তার দেখালাম। ডাক্তার দেখার পর মানে ওকে খুব সিরিয়াস লাগছিল। এর আগে এত জ্বর হয়েছে, কতবারই তো বাচ্চাদের জ্বর আসে, ক্যালপল খাওয়াই কমে যায়, কিন্তু কিছুতেই সেই জ্বর আর কমছিল না এবং ওর শরীরটা ধীরে ধীরে ডিহাইড্রেট হয়ে যাচ্ছিল। বাড়িতে কোনো খাবারই খেতে চাইছিল না, সামান্য বিস্কিট জলও ওকে খাওয়াতে পারছিলাম না। তারপর ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তারবাবু ওর ব্লাড টেস্ট এবং অনেকগুলো টেস্ট করানোর পর দেখা গেল যে ওর ব্লাডের ইনফেকশন সিআরপি অনেক হাই, 180-তে চলে গিয়েছিল। তার সাথে সাথে যেটা হলো সেটা হলো ওর ইউরিন পাস একেবারে বন্ধ হয়ে গেছিলো, লাস্ট 24 ঘন্টায় 2বার। তারপর রাত 12টায় ডাক্তারবাবু বললো ইমিডিয়েট হসপিটালাইজড করতে। তো আমরা ইমিডিয়েট হসপিটালাইজড করলাম এবং হসপিটালে যাওয়ার পর ডাক্তারবাবু একটু মানে আন্দাজ করেছিলেন হয়তো ওর অ্যাডিনো হয়েছিল, তো আমাদের সেটা বলেছিলেন। তো হসপিটালে যাওয়ার পর আমরা হসপিটাল থেকেই সেইটা টেস্ট করার পর ওর নাকের মুখের থেকে লালা নিয়ে টেস্ট করাতে ধরাই পড়লো যে হ্যাঁ অ্যাডিনো পজিটিভ। মানে সেটা শোনার পর হতে পারে যে আমরা সবাই জানি অ্যাডিনো হলে সেটা কমে যাবে মেডিসিনের দ্বারা, এটা ওটা, কিন্তু যখন নিজের কোনো প্রিয় মানুষের কোনো অস্বাভাবিক কোনো ভাইরাস অ্যাটাক করে না, তারপরে এরকম ছোট শিশু বাচ্চা, মানে একজন মায়ের উপর দিয়ে কী ঝড় যায় সেটা একমাত্র মাই জানে। এই যে হসপিটালে মেয়েকে খুবভাবে ওর বাবা মানে এন্টারটেন করার চেষ্টা করছে, আমার মেয়ে খুব ভেঙে পড়েছিল। আমার মেয়ে এমনি মানে ওর কিছু হলেও ভীষণই উইক হয়ে পড়ে। আর এই ক্ষেত্রে অ্যাডিনো হওয়াতে ও যে কতটা উইক হয়ে পড়েছিল, এর আগে যখনই ওর জ্বর হতো কোনো দিন ওকে শুয়ে পড়তে দেখিনি, 102-3 জ্বর উঠলেও ও খুবই দৌড়ে বেড়াতো। অ্যাডিনো হওয়াতে ওকে একেবারে শয্যাশায়ী করে দিয়েছিল। তো এখানে আমরা যখন হসপিটালে, এটা আমরা মুকুন্দপুর আমরিতে ছিলাম, ওপরে রয়্যাল স্যুট বুক করেছিলাম যাতে মেয়েটা ভালোভাবে থাকতে পারে। তো সেখানে ওর বাবাও থাকা পসিবল হতো, কিন্তু যেহেতু ওর বাবার বিজনেস, তো সেটা ছেড়ে এখানে মেয়ের সঙ্গে টাইম দেওয়া পসিবল হয়ে ওঠেনি, যার জন্য আমি পুরোটা যতটা পেরেছি মেয়েকে সামলানোর চেষ্টা করেছি, ওকে একটু আনন্দ দেওয়া, একটু এন্টারটেন করার চেষ্টা করেছি। কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে বুধবার বৃহস্পতিবার, এই দিনটা ছিল বৃহস্পতিবার, সেই বৃহস্পতিবার শুক্রবার এই দুটো দিন ওর কিছুতেই জ্বর কমছিল না। তো ডাক্তারবাবু বলেছিলেন যে অ্যাডিনো হলে এরকম জ্বর আসবে যাবে, অন্তত 4 থেকে 5 দিন এরকম চলবে। তো সেই মতোই চলছিল। তো আমার মেয়েকে এইভাবে শয্যাশায়ী দেখে এবং ও এতটা কষ্ট পেয়েছিল এটা দেখে না, মানে আমার বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। মানে আমি মনের মধ্যে একটা মানে বাজে ভয় কাজ করছিল। মানে জানি এতদিন খবরে শুনেছি এবং আমার চ্যানেলেও আমি ভিডিও দিয়েছি অ্যাডিনো হলে কি করা উচিত। এখানে দেখুন ইউরিন জমা করে রেখেছিলাম, ইউরিন টেস্ট হবে বলে। পরের দিন ওকে এখানে খাবার খেতে দিয়েছিল, ব্রেকফাস্ট তো যেরকম সেরকমই পড়ে আছে, মেয়ে কিছুই খেতে পারছিল না। তাও ওকে অনেক বুঝিয়ে ভাজিয়ে ওকে বলেছি মাম্মা একটু খাও, না খেলে তুমি আরও উইক হয়ে পড়বে। তো সেই অনুযায়ী ও একটু খাবার খেয়েছিল। দেন এটা আরও 2 দিন বাদে যখন আমরা ওই রয়্যাল স্যুট থেকে আমরা পেডিয়াট্রিক ডিপার্টমেন্টে চলে আসলাম, যেখানে পেডিয়াট্রিক ওয়ার্ড, সেই ওয়ার্ডে ডাক্তারবাবু আমাদেরকে বললেন এখানে চলে আসতে, কেননা আমাদের ওপরে রয়্যাল স্যুটে না
একটু অসুবিধে হচ্ছিলো, যেহেতু আমি চাইছিলাম আমার মেয়ের কেয়ারটা একটু বেশি হোক, যাতে নার্স বা আরএমও বা ডক্টর যারা থাকেন তাদের যাতে সাথে সাথে ডাকলে পাই, এরকম একটা সার্ভিস আমি এক্সপেক্ট করছিলাম, যেটা আমি ওপরে পাচ্ছিলাম না। যার জন্য আমার যিনি পেডিয়াট্রিশিয়ান ছিলেন উনি তো এই হসপিটালে মাত্র 2বার করে ভিজিট করতেন, তো উনি বললেন আপনি পেডিয়াট্রিক ওয়ার্ডে চলে যান, সেখানে আপনি ভালো সার্ভিস পাবেন। তো এখানে আমার বাচ্চা এতটাই উইক হয়ে পড়ছিল, মানে আমার হাতে ক্যামেরাটা ওর ঠিক ভালো লাগছিল না। তো এখানে ও খুবই হ্যাপি। তো এটা ছিল তার ঠিক 2 দিন পর, যখন ওর জ্বরটা অনেকটাই কমে গিয়েছিল, মানে অ্যান্টিবায়োটিক পড়ার পর ওর মানে আস্তে আস্তে রিকভারি করতে শুরু করলো। যখন প্যারাসিটামল দেওয়া হতো তার ঠিক 6-7 ঘন্টা পর ওর আবার জ্বরটা আসতো। তো যার জন্য ও অনেকটা মানে রিফ্রেশ ফিল করতো, আর সেই সময়টাকে ওকে আমি খাবারটা খাইয়ে দিতাম, কেননা আবার জ্বর আসলে ও একদম বিছানায় পড়ে যেত। তো দেখুন ও নিজে কি সুন্দর সব র্যাপার খুলে একাই খাবে। তুমি পারবে বাবা খুলতে? পড়ে ফেলে দিও না, ধরো এক হাতে ধরো। তোমার তো এক হাতে ব্যথা বাবা, তুমি কি করে খুলবে? আমি হেল্প করি একটু। ব্যাস, এই তো তোমার মাংস দিয়ে দিয়েছে, চিকেন স্ট্রু। এটা তোমার আচ্ছা। আর এইটা আমার চামচটা ওখানে রেখো না, আমি বলেছি যেটা দিয়ে খাবো সেটা ওখানে রাখবে না। আচ্ছা এবার ভাতটা খোলো, ভাতটা খোলো, ভাতটা খোলো, ভাতটা খোলো বাবা। পারবে খুলতে? পারবে খুলতে ভাত? আচ্ছা খোলো তাহলে। তুমি কি দিয়ে খাবে বাবা তাহলে? মাংস, মাংস ভাত দিয়ে খাবে? আর ডাল আলু ভাজা খাবে কিছু? ডাল আলু ভাজা খাবে? হ্যাঁ তাই খাবে, ঠিক আছে ঠিক আছে। আর এখানে আমার জন্য 2 পিস রুটি নিয়েছি, কেননা এত খাবার তো মেয়ে খেতে পারবে না। এখানে পায়েস, আলু ভাজা, ডাল। আর এই দেখো বাইরে তোমাদেরকে দেখাই, কি বৃষ্টি হচ্ছে দেখো রাস্তায়। হ্যাঁ কি হয়েছে? মায়ের জন্য কি? মায়ের জন্য রুটি? হ্যাঁ, এত কিছু তো মেয়ে খেতে পারবে না, তো যেটুকুনি যা অবশিষ্ট থাকবে ওইটুকু আমিই খাবো। তো এই সময়টা আমার মেয়ে অনেকটাই রিকভারি করে গেছিলো, মানে এতটাই স্বস্তি, এতটাই শান্তি লাগছিল, মানে বলে বোঝাতে পারবো না। দেখুন ওদের এই পেডিয়াট্রিক ওয়ার্ডে একটা এরকম প্লে রুম আছে, যেখানে বাচ্চারা গিয়ে গিয়ে খেলা করছিল। তো ওকে আমি বলেছিলাম বাবা যাবে খেলতে, তখন বলেছিল হ্যাঁ যাবো। দেখুন ও নিজে নিজেই এখানে বসে খেলাধুলো করছে, খেলছে। মানে দিনে 2বার করে ওকে এখানে নিয়ে যেতে হতো। তো একটাই কথা বলবো, বাচ্চাদের কিছু হলে মা বাবা হিসেবে আমাদের তো খুবই মানে একটা দুঃখের জায়গা, কিন্তু তবুও বলবো বাচ্চাদের যখন শরীর খারাপ হবে না, যখন দেখবেন যে বাচ্চা একেবারে নেতিয়ে পড়ছে, নুইয়ে পড়ছে, অ্যাক্টিভনেস নষ্ট হয়ে যাচ্ছে, তখন সেটাকে না মা বাবা হিসেবে আমাদের একটু সিরিয়াসলি নেওয়া উচিত। এবং একেবারে প্রাথমিক পর্যায় থেকে বাচ্চারা যদি ট্রিটমেন্ট পায় না, তাহলে ওরা কিন্তু খুব তাড়াতাড়ি রিকভারি করে যায়। যে কোনো ইনফেকশন, ভাইরাস শরীরে বাসা বাঁধতে পারে না। তাই বাচ্চাদের ক্ষেত্রে বলবো বিশেষ করে মানে যখনই দেখবেন বাচ্চার কোনো শরীর অসুস্থতা বা কোনো স্বাভাবিক নয় লাগছে না আপনার বাচ্চাকে, তখনই সাথে সাথে কিন্তু ডাক্তারের কাছে অবশ্যই বাচ্চাকে নিয়ে যান। মানে এটা অবশ্যই করা উচিত, অবশ্যই করা উচিত। বাচ্চাদের ক্ষেত্রে কোনো কিছু নেগলেক্ট করা উচিত না। আর আমার ক্ষেত্রেও সেটাই হয়েছিল। আমি ঠিক টাইমে ঠিক ডিসিশানটাই আমি মনে হয় আমি নিয়েছিলাম, কেননা বাচ্চার জ্বর হওয়াতে বাচ্চা সেই সময়ও যেদিনকে হসপিটালে নিয়ে যাচ্ছিলাম রাত্রেবেলাও নিজের খেলনার ব্যাগ নিজে গুছিয়ে নিয়েছিল। মানে তখনও দেখে অনেকে মনে করেছিল যে আমার বাচ্চা হয়তো অনেকটাই সুস্থ, এবং আশেপাশে বা নিজের পরিজনরা বলেছিল যে এত সুন্দর বাচ্চা, অ্যাক্টিভ বাচ্চাকে হসপিটালাইজেশনের কি প্রয়োজন আছে? তো আমার মনে হয়েছিল যে হ্যাঁ, একটা বাচ্চার ব্লাডে যখন এতটা পরিমাণ ইনফেকশন মানে মাত্রা বেড়ে গেছে, অবশ্যই তাকে হসপিটালাইজড করা উচিত। এবং যেহেতু ইউরিনটাও অনেক কম পাস করছিল, তো ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু খুব প্রয়োজন, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে। এই দিনটা হলো যেদিনকে আমাদের ডিসচার্জ করে দেবেন ডক্টর, তার ঠিক আগের দিন, মানে এটা ছিল হচ্ছে ওয়েডনেসডে। অলরেডি 6 days কমপ্লিট হয়ে গিয়েছিল হসপিটালে আমাদের।
তো আমি ঠিক করেছিলাম বাচ্চাকে আবার আর একটা ব্লাড রিপোর্ট করিয়ে দেখব ওর ইনফেকশানটা নর্মালে আসছে কিনা, একদম কমছে কিনা। তো ওর ইনফেকশানটা অনেকটাই কমে গিয়েছিল, অনেকটা মানে খুবই কমে গিয়েছিল। এই সময় ওর লাস্ট 35 ঘন্টা হয়ে গিয়েছিল যখন ওর একবারও জ্বর আসেনি, আর ওর ইনফেকশনও ছিল না এবং অ্যাডিনো নেগেটিভ দেখাচ্ছিল, যার জন্য আমরা বা ডক্টরবাবু মনে করেছিলেন যে ওকে ডিসচার্জ করে দেবেন। এবং আমিও ডক্টরবাবুকে বলেছিলাম যে যখন আপনার মনে হবে যে হ্যাঁ এখন আমার বেবি আউট অফ ডেঞ্জার এবং ও অনেকটাই ঠিক আছে, তো তখনই ওকে ডিসচার্জ করবেন। আমার কোনো তাড়া নেই যে না আমাকে এখনই ডিসচার্জ করে দিতে হবে। তো সেই অনুযায়ী ডাক্তারবাবু ওকে ডিসচার্জ লিখে দিয়েছিল। তো দেখুন এটা ডিসচার্জের আগের দিন, মানে এই সময় আমি জানতাম না যে ও কালকে ডিসচার্জ হবে, বাট ও অনেকটাই মানে ফিট অ্যান্ড ফাইন ছিল। তো দেখুন এই সময় ওর দিদুন ওকে স্টিকার দিয়েছিল, সেই স্টিকার দিয়ে ও যে রুমটাতে ছিল পুরো রুমটা স্টিকার দিয়ে সাজিয়ে দিয়েছিল। মানে দুষ্টু বাচ্চা হলে যা হয়, আমার মেয়ে এমনিই খুব দুষ্টু, মেয়ে হিসেবেও ভীষণ ভীষণ দুষ্টু। তো ফিট হয়ে যাওয়ার পর দেখুন ওর একটাই ছোট ক্লিপ আমি আর কি ক্যাপচার করে রেখেছিলাম যে ও কতটা খাটের ওপর উঠে খেলাধুলো করছে। তো আর বাকি রইল এবার যাবার অপেক্ষা। আজকে তুমি কেমন আছো বাবা? ভালো নেই? আজকে তোমার শরীরটা কেমন আছে? ভালো আছে। আর তুমি এখানে কি খাচ্ছ? ব্রেড টোস্ট আর চিকেন স্যুপ? তা কি খাচ্ছ? ব্রেড টোস্ট চিকেন স্যুপ, তাই তো? ঝাল ঝাল স্যুপ দিয়েছে আজকে? না ঝাল না, একটু হালকা গোলমরিচ হয়তো দিয়েছে, আর চিকেন স্যুপ। একবার খাবারটা দেখাবো। এই যে তোমার ব্রেড টোস্ট আর এই যে চিকেন স্যুপ। এই তো কালকে ডক্টর বলেছে যে হয়তো ডিসচার্জ করে দেবে। আজকে সিআরপি ওর ব্লাড টেস্টটা এখনো রিপোর্টটা মানে রিপোর্ট চলে এসেছে, আমি এখনো অবধি জানতে পারিনি। ও বলবে কিছু। তো রিপোর্টটা ডক্টর মানে দুপুরবেলা একবার এসেছিল, কিন্তু সেই সময় আমি ছিলাম ওয়াশরুমে। তো মেয়ে বললো যে মা ডক্টর এসেছিল। তারপরে ডক্টরবাবু হয়তো চলে গেছেন, উনি আবার এই রাত্রেবেলা ভিজিট করতে আসবে, তখন জানতে পারবো। কেননা ডক্টর ছাড়া সিআরপি মানে যে কোনো রিপোর্ট জানা মানে সম্ভব না এখান থেকে, একমাত্র ডক্টরের মাধ্যমেই জানতে পারবো আর কি, এনারা দেখায় না। তো ওই জন্য ডক্টরের অপেক্ষায় আছি। যদি সিআরপি রিপোর্টটা নর্মাল আসে বা একটু কম আসে, ঠিকঠাক আসে, তো ওকে ছেড়ে দেবে। ওর এখন জ্বর টর কিছু আসছে না, এমনি সব ঠিক আছে। তো দেখা যাক কালকে ডিসচার্জ হয় কি না। আমরা এসেছি বুধবার, ওয়েডনেসডে রাত্রে। তা থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানডে, আজকে হলো টিউসডে, মানে আজকে হচ্ছে 6ঠতম দিন। তো আজকে নিয়ে হলো 6 দিন, কাল হলে 7 দিন। তো 7 দিনের মাথায় ওর ডিসচার্জ হবে। আশা রাখছি যে কালকে হবে, দেখা যাক কি হয়। সত্যি কথা বলতে হসপিটালে না থাকতে ভালো লাগে না, খুব মন খারাপ লাগে, মানে একদমই ভালো লাগে না। তো যাই হোক, আজকে আবার ওর স্কুল থেকে সামার ভ্যাকেশন পড়ে যাচ্ছে সামনেই। 11 তারিখ থেকে ওদের সামার ভ্যাকেশন পড়ে যাচ্ছে। আজকে স্কুল থেকে মেলও পেয়ে গেছি, সমস্ত অ্যাক্টিভিটি দিয়ে দিয়েছে, সেগুলো করাতে হবে, তাই না বাবা? অনেকদিন পড়াশুনো হচ্ছে না, করতে হবে বাড়ি থেকে একটু একটু করে, তাই না? একটু রেস্টও নিতে হবে আর একটু পড়াশোনা করতে হবে। ডাক্তারবাবু বলবে তুমি পড়াশোনা করবে তারপর, সেটা আবার হয় নাকি? সেরকমটা নয়, ডাক্তারবাবু বলেছেন যে 10 থেকে 15 দিন একদম ওকে রেস্টে রাখতে। তো রেস্ট মানে বাড়িতেই থাকবে, রেস্টে থাকবে, স্কুল তো আর যাবে না। আর বাড়িতে একটু পড়াশোনা করতে হবে, একটু একটু পড়াশোনা করতে হবে। গুড মর্নিং। আজকে আমাদের লাস্ট ডে, তাই তো? আজকে আমাদের ডিসচার্জ করে দিয়েছে। এখন যদিও ভোর বাজে ওই 6:30 থেকে 7টার মতো বাজে, কিন্তু ডাক্তারবাবু বলে দিয়েছেন যে আজকে আমাদের হসপিটালে লাস্ট ডে, আমরা বাড়িতে যাব, তাই তো? আমরা বাড়িতে যাবো তো আজকে। তার জন্য আজকে শোনটি খুব খুশি যে আজকে আমরা বাড়িতে যাব, তাই না বাবা? তো এখানে অ্যান্টিবায়োটিক ওর এখনও চালু আছে, অ্যান্টিবায়োটিক দিয়ে দিয়েছে, এখানে এই যে ডিপ ঝুলিয়ে দিয়েছে, এখনও ওষুধ চলছে। হয়তো বাড়িতে যাওয়ার পর মানে ওরালি চলবে ওষুধ। তো এখন তো বাবা শুয়ে আছে, টয়লেট করেছে।
আর সকালে প্রেশার মাপতে এসেছিল, ভালো করে প্রেশারটা মাপতে দাওনি তাই না? প্রেশারটা আসেনি, ঠিক আছে, পরে হয়তো আসবে আবার। তো মোটামুটি বাইরেটা একদম, এই যে বাইরেটা খুব ভালো লাগে সকালবেলা। এই রুমটাতে এত আলো আসে, যার জন্য আমি এই রুমটা আর চেঞ্জ করলাম না। একটু বেলার দিকে একটু গরম হয়, কিন্তু এত বড় একটা উইন্ডো আছে যার জন্য এখান দিয়ে এত আলো আসে, যার জন্য আমি আর এই রুমটা চেঞ্জ করিনি। একটু গরম হয়, অসুবিধা হয় না, যেহেতু উপরে একটা ফ্যান আছে, ওই জন্য দেখুন এখন ফ্যানটা অফ করে রেখেছি। ভোরবেলা তো খুব ঠান্ডা, আর অল টাইম তো এসি চলছে, এই ওপরে একটা এসি আছে, এসি তো অল টাইম চলছে। কিন্তু দুপুরবেলাটা হলে কি একটু গরমটা বেশি, ওই জন্য এসি থাকলেও মনেই হয় না যে এসি আছে, তখন একটু ফ্যান চালাতে হয়। যাই হোক বাবা, তুমি এখন একটু ভালো আছো না বাবা? আজকে আমরা বাড়ি যাবো তাই তো? আফটার 7 days আমরা আজকে ফাইনালি বাড়িতে যাচ্ছি তাই তো? তো আজকে মর্নিংয়ে আমাদের স্নান সব কমপ্লিট তাই তো? স্নান টান সব হয়ে গেছে, এবার আমরা বসে আছি দুপুরে লাঞ্চের জন্য। লাঞ্চ করা হয়ে গেলেই 12:30 একটার সময় ওর বাবা চলে আসবে, তারপর আমাদের সমস্ত প্রসিডিওর সব কমপ্লিট করে আমরা গো ব্যাক টু হোম। আমরা বাড়ি চলে যাব, হ্যাঁ খুব মজা। বাবা আজ চললে একটু ঘুমিয়ে নেব। একটু ঘুমিয়ে নেবে যতক্ষণ না বাবা আসছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঘুমিয়ে নেবে যদি ঘুম আছে, যদি ঘুম আছে। ঠিক আছে, টাটা।